হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি লেসন 4 অর্থাৎ দ্য গ্রেট এসকেপ, যেটা লিখেছেন সুগত বোস। ঠিক আছে, এই সুগত বোসের লেখা দ্য গ্রেট এসকেপ সম্পর্কে আমরা কিন্তু আজ জানবো। দেখো, টেক্সটে প্রবেশের পূর্বে দেখো সুগত বোস অর্থাৎ লেখক সম্পর্কে চলো দু এক কথা আমরা জেনে নিই। তখন সুগত বোস কে ছিল না তো গ্র্যান্ড নেফিউ অফ দেখো বিখ্যাত যে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, এবং শিশিরচন্দ্র বোসের উনি ছিলেন গ্র্যান্ড সান। ওকে, দেখো এই সুগত বোস কোথায় জন্মেছিল না তো বিখ্যাত যে স্বাধীনতা সংগ্রামী শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা কুমার বোসের ঘরে। দেখো, উনি কিন্তু একজন ঐতিহাসিক ছিলেন, লেখক ছিলেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উনি কিন্তু ইতিহাসের একজন অধ্যাপক ছিলেন। দেখো, এই যে আলোচ্য যে টেক্সট অর্থাৎ দ্য গ্রেট এসকেপ, এটি হচ্ছে ওনার লেখা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। এই যে পাঠ্যাংশ, ওখান থেকে কিন্তু কিছুটা পোর্শন আমাদের এখানে লেসন রূপে বা পাঠ্যাংশ রূপে কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই হচ্ছে লেখক পরিচিতি। চলো এবার আমরা টেক্সটটা কিন্তু শুরু করি। দেখো, টেক্সটটা কিন্তু এইভাবে শুরু হচ্ছে। দেখো দেখো লেটস রিড। বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলছে, বর্ন 23 জানুয়ারি 1897। 1897 সালের দেখো 23 জানুয়ারি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু জন্মেছিলেন। দেখো, ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। দেখো বলছে কি, উনি একজন কিন্তু অনেক যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জাতীয়তাবাদী নেতা ছিলেন, তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন, যে কিন্তু ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতের স্বাধীনতার জন্য কিন্তু অনেক সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন। দেখো, টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দেখো, এই উদ্দেশ্য সাধনের জন্য উনি কিন্তু INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু উনি পত্তন করেছিলেন বা সূচনা করেছিলেন বা স্থাপন করেছিলেন। দেখো, হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল কি না তো ওমেন্স রেজিমেন্ট 2। দেখো, এই মধ্যে INA-এর মধ্যে কিন্তু মহিলাদেরও কিন্তু সেনা দল সেটা কিন্তু ছিল। ঠিক আছে, রেজিমেন্ট মানে হচ্ছে সেনা দল। ওকে, দেখা বলছে ইন 1941 অর্থাৎ 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। দেখো, 1941 সালে সুভাষচন্দ্র বোসকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কি করে না তো তার বাড়িতেই কিন্তু অ্যারেস্ট করে রেখে দেয়, অর্থাৎ গৃহবন্দী অবস্থায় রেখে দেয়। দেখো, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। দেখো, গৃহবন্দী বা হাউস অ্যারেস্ট কি না তো তার নিজের বাড়ি, সেই বাড়িতে মধ্যেই তাকে কিন্তু কনফাইন করে রেখে দেয়, আবদ্ধ অবস্থায় রেখে দেয়, অর্থাৎ তার যে মুভমেন্ট অর্থাৎ বাইরে যাওয়ার মুভমেন্ট সেটা কিন্তু আটকে দেয়, এটাকে কিন্তু কি বলা হচ্ছে হাউস অ্যারেস্ট। দেখো, দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস, আলোচ্য যে নিচে যে টপিকটা কি ডেসক্রাইব করছে, বর্ণনা করছে, দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষচন্দ্র বোস ফ্রম দ্য ক্লাচেস অফ ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। দেখো, ভারত মাতার যে স্বাধীনতা সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্য দেখো সুভাষচন্দ্র বোস কীভাবে যে পালিয়ে গেছিল, সেই পালিয়ে যাওয়ার দুঃসাহসিক ঘটনাটাই কিন্তু আলোচ্য টপিকের মধ্যে বর্ণনা করা আছে। চলো আমরা কিন্তু একটু দেখে নিই কীভাবে উনি পালিয়েছিলেন। ওই জন্যই কিন্তু বলা হয়েছে টেক্সটের টপিকের নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট এসকেপ অর্থাৎ মহান পলায়ন। দেখো, লুকিং পেল, পেল কথার অর্থ হচ্ছে ফ্যাকাশে। দেখো, লুকিং পেল অ্যান্ড থিন, দেখো সুভাষচন্দ্র বোসকে কিন্তু দেখাচ্ছিল কিনা তো ফ্যাকাশে এবং হালকা ছিপছিপে। উইথ আ বুশি হাফ গ্রোন পেয়ার। দেখো, গালে কি ছিল না তো অর্ধেক, দেখো অর্ধেকটা গজিয়েছে, অর্থাৎ হাফ গ্রোন বলা হয়েছে, না তো অর্ধেক গজানো দেখো ঝোপের মতো দাড়ি। সুভাষ ওয়াজ কি বলছে রিক্লাইনিং, দেখো রিক্লাইনিং অন হিজ পিলো when Sisir his nephew entered Subhash bedroom that December afternoon। দেখো, আফটারনুন বলা হয়েছে অর্থাৎ দুপুরের ঠিক পরে, অর্থাৎ তুমি বিকেলবেলা বলতে পারো। দেখো, বিকেলবেলায় যখন শিশির বোস তার যে তোমার নেফিউ হচ্ছে, সে ভাইপো হচ্ছে, সে যখন সুভাষের বেডরুমে প্রবেশ করলো, সুভাষচন্দ্র বোস তখন কিন্তু তার যে বালিশে কিন্তু পিছনে দিয়ে হেলানা দিয়ে শোয়ারত অবস্থায় ছিল বা শুয়েছিল। দেখো, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। দেখো, শিশিরকে কিন্তু সুভাষ তার ডান দিকে কিন্তু বসালেন। দেখো, নিজে বসা কিন্তু সিট, কাউকে বসানো বা অপরকে কাউকে বসানো তখন কিন্তু মেক ভার্বটা ইউজ হয়। দেখো, বসিয়েছিলেন, পাস্টে ইউজ করা হয়েছে, ওই জন্য সুভাষ মেড হিম সিট বলা হয়েছে টু হিজ রাইট অন দ্য বেড, অর্থাৎ বেডের ডান দিকে কিন্তু শিশিরকে কিন্তু বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির। দেখো, ইন্টেন্স কথা মানে হচ্ছে গভীরভাবে। দেখো, শিশিরের দিকে কিন্তু উনি কিন্তু গভীরভাবে তাকিয়েছিলেন। হি সেড, কি বললেন উনি, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। দেখো, তুই কি আমার জন্য কিছু করতে পারিস, একটা কাজ করতে পারবি। দেখো, শিশির নডেড, শিশির কিন্তু কি সম্মতি জানালো। নড মানে কি মাথা নাড়ানো, সম্মতি সূচকের সাহায্য দেখানোকে ইংরেজিতে নড বলা হয়, সম্মতি জ্ঞাপন করা। দেখো, দ্য টাস্ক, কাজটা কি
দেখো দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। দেখো যে কাজটা শিশিরকে দিচ্ছিল সেই কাজটা কি না তো প্ল্যান করা, পরিকল্পনা করা এবং কি পরিকল্পনাকে ক্যারি আউট করা অর্থাৎ এক্সিকিউট করা, অর্থাৎ কীভাবে সে তোমার সুভাষকে পালাতে সাহায্য করবে সেই প্ল্যানোর বিষয়টা। দেখো শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। দেখো শিশিরকে কিন্তু কী করতে হবে, কলকাতা থেকে অনেক দূরে কোনো এক রেলওয়ে স্টেশনে তার আঙ্কেলকে কিন্তু রেখে আসতে হবে ড্রাইভ করে। দেখো ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, দেখো ভালো করে বোঝো, তাহলে সুভাষের বাড়ি কোথায় ছিল? এলগিন রোডে। দেখো এলগিন রোড থেকে কিন্তু শিশির ওয়াকড ব্যাক, হেঁটে হেঁটে ফিরলেন দ্যাট নাইট টু হিজ ওন হাউস ওয়ান উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। দেখো সুভাষচন্দ্রের বাড়ি থেকে সুভাষচন্দ্রের বাড়ি কোথায় ছিল? এলগিন রোডে। সেই এলগিন রোড থেকে শিশির কিন্তু হেঁটে হেঁটে দেখো অত্যন্ত দেখো কি বলছে একটা বিস্ময় এবং চাপা উত্তেজনার সঙ্গে কিন্তু তার নিজের বাড়ি কোথায় না তো 1 নম্বর উডবার্ন পার্ক, সেখানে কিন্তু উনি ফিরলেন। দেখো সাবডিউড এক্সাইটমেন্ট বলা হয়েছে। সাবডিউড এক্সাইটমেন্ট কথার মানে হচ্ছে চাপা উত্তেজনা, ঠিক আছে। দেখো আর ওয়ান্ডার মানে কি? বিস্ময়। দেখো একটা বিস্ময় এবং চাপা উত্তেজনার সঙ্গে কিন্তু হেঁটে হেঁটে তার বাড়িতে কিন্তু ফিরলেন। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। দেখো পুলিশ কিন্তু সুভাষের বাড়ির প্রতি কিন্তু সতর্ক দৃষ্টি রাখছিল। দেখো ওয়াচ বলা হয়েছে। দেখো দো ইট ওয়াজ আ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট এইলিং আঙ্কেল, অর্থাৎ কোনো অসুস্থ কাকাকে পরিদর্শন করা বা দেখা ভিজিট করা এটা একটা নর্মাল ব্যাপার ছিল যদিও। দেখো সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষচন্দ্র বসুর কিন্তু আরও অতিরিক্ত কিন্তু একটা এক্সকিউজ ছিল, দেখো ওজোর ছিল, ঠিক আছে, কি না তো তার তোমার অজুহাত ছিল তার নেফিউর সাথে দেখা করা। কেন? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও, অর্থাৎ শিশির কিন্তু রেডিও অপারেট করতে কিন্তু খুব ভালো ছিলেন, দক্ষ ছিলেন। দেখো হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। দেখো শিশির কিন্তু সুভাষচন্দ্র বোসকে কিন্তু সাহায্য করতেন বিদেশি সম্প্রচার শোনাতে, ঠিক আছে, এবার শুনতে। দেখো সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং তোমার শিশির কিন্তু পালানোর বিভিন্ন পন্থা কিন্তু ওরা কিন্তু ডিসকাস করলেন, আলোচনা করলেন। ফাইনালি অবশেষে দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, অবশেষে ঠিক করলেন কি না তো ড্রাইভ আউট, অর্থাৎ গাড়ি চালিয়ে বেরোবেন ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, অর্থাৎ একদম স্বাভাবিক ওয়েতে। দেখো ফ্যাশন কথা মানে হচ্ছে ওয়ে, অর্থাৎ এখানে ওয়ে বা পথ বা পন্থা অর্থাৎ ইউজ হয়েছে, অর্থাৎ একদম ন্যাচারাল বা স্বাভাবিক উপায়ে বেরোবেন। থ্রু দ্য মেন গেট, দেখো প্রধান যে ফটক সেই ফটক দিয়েই কিন্তু বেরোবে। গেট কথার অর্থ হচ্ছে ফটক, অর্থাৎ প্রধান যে গেট বা প্রধান যে ফটক ছিল সেদিক দিয়েই বেরোবেন। শিশির ওন জার্মান কার কল্ড ওয়ান্ডারার, শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নাম হচ্ছে ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দ্য জার্নি। দেখো এই ওয়ান্ডারার গাড়িটাকে কিন্তু সুভাষ এবং শিশির কিন্তু তাদের জার্নির জন্য কিন্তু চুজ করেছিলেন, ঠিক আছে। নেক্সট চলো আমরা দেখো টেক্সটের যে প্রশ্নোত্তর রয়েছে সেই প্রশ্নোত্তর আমরা একটু দেখে নেব। তার আগে তোমাদের জানাতে চাইবো, আশা করি তোমাদের টেক্সটটা কিন্তু বুঝতে সুবিধা হয়েছে। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা বেশ কয়েকবার ভিডিওটা দেখো, দরকার হলে বারবার দেখো, পজ করে দেখো, তারপর তোমাদের লাইন বাই লাইন কিন্তু মানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা কিন্তু এই টেক্সটে যে প্রশ্ন রয়েছে সেটা এক এক করে দেখে নিই। প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে দেখো রিঅ্যারেঞ্জ, অর্থাৎ দেখো এই যে 6টা বাক্য রয়েছে তোমাদের কিন্তু জাম্বলড অর্ডারে দেওয়া রয়েছে, এটা কিন্তু আমাদেরকে কিন্তু সাজাতে হবে পরপর, ঠিক আছে। তোমাদের এই প্রসঙ্গে জানাতে চাইবো তোমাদের কিন্তু টেক্সটে যখন প্রশ্ন দেবে তখন কিন্তু তোমরা রোল পেন্সিল দিয়ে এই লাইনগুলোকে দাগিয়ে নাও। যে লাইনটি আগে হবে সেই লাইনটি 1 নম্বর, তারপরে যে লাইনটি হবে সেটা 2 নম্বর, এইভাবে কিন্তু পরপর আমাদেরকে কিন্তু সাজাতে হবে। চলো আমরা অ্যাক্টিভিটি 1-এর প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো 2 নম্বরে যেটা হবে লাইনটা রয়েছে সেটা 1 নম্বর হবে, তারের দাগে যেটা রয়েছে সেটি 2 হবে, তারপরে দেখো 6 নম্বরে যেটা রয়েছে 3 হবে, ঠিক আছে। এবার 3 নম্বরে যেটা রয়েছে 4 হবে, 5 নম্বরটি 5 হবে, 1 নম্বরটা 6 হবে, ঠিক আছে। এবার চলো অ্যাক্টিভিটি 2-এরটা আমরা খেয়াল করি। এখানে কি বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো অর্ধেকটি লেখা রয়েছে, অর্ধেক পোর্শন, দেখো পুরো সেন্টেন্সটা কিন্তু আমাদের লিখতে হবে, তা ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো on a December afternoon শিশির কেম টু মিট সুভাষ। দেখো ডিসেম্বরের যে বিকেলবেলা সেই বিকেলবেলায় শিশির কি এসেছিল কি করতে, সুভাষের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। নেক্সট দেখো দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ
টু হেল্প হিম টু এসকেপ ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ কি কোন টাস্ক দিয়েছিল, তো শিশিরকে বলেছিল কি না তো ভারত থেকে তাকে পালাতে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। নেক্সট কি বলছে, ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ শিশির's হাউস। দেখো শিশিরের বাড়ি কোথায় ছিল, না তো ওয়ান উডবার্ন পার্কে। নেক্সট বলছে ডি নম্বরে, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ টু এসকেপ ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। দেখো একদম স্বাভাবিকভাবে প্রধান যে ফটক বা প্রধান যে গেট সেই গেট দিয়ে কিন্তু বেরোবে, এটাই ছিল তাদের প্ল্যান। দেখো অ্যাক্টিভিটি 3-তে একটি কোশ্চেন দেওয়া রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। দেখো প্রধান গেট দিয়ে বা প্রধান ফটক দিয়ে তারা কেন স্থির করেছিল যা বেরোবে। দেখো সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট সো দ্যাট নোবডি কুড সাসপেক্ট দেম। দেখো যাতে তাদের কেউ, নো বডি বলা হয়েছে, যাতে কেউ না তাদেরকে সন্দেহ করতে পারে। দেখো অন্যভাবে বেরোলে কিন্তু সন্দেহের একটা অবকাশ ছিল, তাই না? এই হচ্ছে আলোচ্য টপিকের অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের কিন্তু তোমার যে ফার্স্ট সামিট তোমার ইউনিটের কিন্তু প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।